কালকেরটা অনেকটাই একতরফা আমি কথাটা শুনলাম। এটা ঠিক বৈঠক বলা যায় না। মুখ্যমন্ত্রীর কথাটা চিকিৎসা এখন সেবা, এই কথাটা একটু ডিফার করছি। এটা পরিষেবা হলে ভালো হয়। 8 ঘন্টা কাজ কিন্তু ডাক্তারদের পক্ষে অনেক কম কাজ। 8 ঘন্টা কাজে কেউ ডাক্তার হতে পারে না। আমি আরজি করে এবারের ফেস্টেরও পুরো বিরোধী ছিলাম। যদি এভিডেন্স যদি লোপাট হয় ফরেন্সিক এক্সপার্ট দিয়ে, তাহলে সেই এভিডেন্স কি পাবে সিবিআই? এটা ঠিক সেরকমই একটা মৃত্যু যেটা রাষ্ট্রের দ্বারা পরিচালিত পরিকল্পিত খুন। 13 years ইজ লং এনাফ। মানুষ কিন্তু ইতিহাসকে মনে রাখবে। একটা ইন্ডাস্ট্রিও কিন্তু আমাদের এখানে গড়ে ওঠেনি। সবচেয়ে বেশি আমাদের রাজ্যে পভার্টি বেশি, পার ক্যাপিটা ইনকাম সবচেয়ে কম। আমাদের কেন এত লোক পরিযায়ী শ্রমিক হচ্ছে? একটু ম্যাডাম আপনি ভাববেন। এই যে নার্সিসিজম বলে একটা কথা আছে না, এই জিনিসটা থেকে বেরিয়ে না আসতে পারলে কিন্তু বিরাট বিপদ। এই জিনিসটা বারবার হ্যামার করতে করতে আপনাকে একটা দেব বা দেবীর আসনে পৌঁছে দেবে। সেটা কিন্তু আপনি প্রকৃত নন। উনি ভাবছেন একটা ট্রেডমিলে বসেই যদি চিকিৎসা শাস্ত্র সামলে দেন, তাহলে এটা মূর্খের স্বর্গে বাস করছে। এখানে তাদেরই সবচেয়ে বেশি ভ্যালু দেয় স্বাস্থ্য দপ্তর, যারা বেশি তেল দিতে পারে। আনফর্চুনেটলি এই তেল দেওয়ার ব্যাপারটা না আমার কোনোদিন আসেনি বলে আমি কখনো গভর্নমেন্ট সেট আপে যাইও নি। কালকে বৈঠক মানে কি হয়, একজন কথা বলেন আরেকজন শোনেন এবং তার প্রশ্ন করা হয়, প্রশ্নের উত্তর দেওয়া হয়। কালকেরটা অনেকটাই একতরফা আমি কথাটা শুনলাম। এটা ঠিক বৈঠক বলা যায় না। প্রিডিটারমাইন্ড কিছু জিনিস উনি কালকে ধনধান্য অডিটোরিয়ামে যেটা বললেন, এবং এগুলোকে আমি স্বাগত জানাই, কারণ এটা অনেক দিন ধরে এটা বাকি ছিল। অন্য সব স্টেটের তুলনায় আমাদের স্টেটে যারা জুনিয়র রেসিডেন্ট, সিনিয়র রেসিডেন্ট, পিজিটি, পিডিটি, এদের স্যালারি কিন্তু অনেক অনেক কম ছিল। সেটা অ্যাট পার করার উনি চেষ্টা করেছেন। তবে এটা আমার মনে হয় যেটা বৈঠক আকারে না করে এটা কিন্তু একজন মুখ্য সচিব যদি সাইন করে দিয়ে দিতেন, তাহলেও কিন্তু ব্যাপারটা একইভাবে ঠিক হতো। কিন্তু উনি এটাকে সবার সামনে বলতে চেয়েছেন, সেটা ওনার ব্যাপার, ওনার উপরই ছেড়ে দেব আমি। প্রশ্ন করব, এই যে বেতন বৃদ্ধির বিষয়টা টু বি স্পেসিফিক একদম, আমরা দেখলাম যে সিনিয়র রেসিডেন্ট ডক্টরস যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একদম 15,000 টাকা তাদের যে স্টাইপেন্ড সেটা বৃদ্ধি করা হলো, এবং যারা পিজি মানে জুনিয়র রেসিডেন্ট ডক্টরস রয়েছে সেক্ষেত্রে 10,000 টাকা স্টাইপেন্ড বৃদ্ধি করা হলো। স্যার কোথাও গিয়ে, এবং একদম মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল অনেক বেশি দায়বদ্ধ হতে, এই যে চিকিৎসা পরিষেবা একটা মহৎ পেশা, সেখানে তিনি বললেন অনেক বেশি দায়বদ্ধ হতে। কিভাবে দেখছেন বিষয়টাকে? না, উনি বলেছেন চিকিৎসা একটা সেবা। এবার সেবার পরিষেবার মধ্যে না একটা ডিফারেন্স আনাটা উচিত। সেবা তো লোকে করতেই পারে। ধরুন আমি বন্যা ত্রাণে গেলাম, আমি সেখানে লোককে কিছু সাহায্য করলাম, সেটা হচ্ছে সেবা। সেবার মধ্যে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না। কিন্তু চিকিৎসা একটা পরিষেবা। মুখ্যমন্ত্রী কিন্তু সেবার কথাটাই বলেছেন। আমাদের কাছে এখন চিকিৎসা কিন্তু পরিষেবা। তার কারণ হচ্ছে প্রতিটা পদক্ষেপ, প্রত্যেক ডাক্তারের অ্যাকাউন্টেবিলিটি কিন্তু মাপা হয় পেশেন্টের দ্বারা, এবং যদি কেউ কখনো কেসে আটকে যায় তখন সেই কেসে বিচারক কিন্তু সেই পরিষেবাটাকে দেখে। সুতরাং মুখ্যমন্ত্রীর কথাটা চিকিৎসা এখন সেবা, এই কথাটা একটু ডিফার করছি। এটা পরিষেবা হলে ভালো হয়। একদমই। আচ্ছা, আমি একটা প্রশ্ন বলবো যে এই যে মুখ্যমন্ত্রী এই সমস্ত ঘোষণা, এবং তারপরেও তিনি বললেন যে শুধুমাত্র যে বেতন বৃদ্ধি তা নয়, তার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে প্রাইভেট প্র্যাকটিসের যে পরিধিটা, সেই পরিধিও রীতিমতো আরো বেশি ব্যাপ্তি ঘটলো তাতে। একদম 30 কিলোমিটারের মধ্যে প্রাইভেট প্র্যাকটিসের কথা তিনি বলছেন। কোথাও গিয়ে জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের কোথাও গিয়ে ক্ষোভ কি কমবে বলে মনে হয়? একটা ব্যাপারে আমি প্রথমে বলে দিই, অনেকে আমার সাথে একমত হবেন না। জুনিয়র ডাক্তার যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং অথবা পোস্ট ডক্টরাল ট্রেনিং
যারা ডিএম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই 3-6 বছর না কাজ শেখার। কার কাছে কাজ শিখবে? সিনিয়র ডাক্তারদের কাছে। যদি সিনিয়র এবং জুনিয়র ডাক্তাররা ঠিক সময় মতো টাইমে না থাকতে পারেন বা শেখার ইচ্ছাটা না থাকে পিজিটিদের মধ্যে, যেমন খুব আনফর্চুনেটলি কিছুটা একাডেমিক অ্যাটমসফেয়ার আমাদের এই হোল ওয়েস্ট বেঙ্গলে একমাত্র আইপিজিএমআরে আছে। বাকি কোনো জায়গায় কিন্তু আপনি বিকেল 5টার পর কি অ্যাডমিশন ডে কি নন অ্যাডমিশন ডেতে সিনিয়র ডাক্তারদের পাবেন না। হয়তো নেক্সট টু সিনিয়র থাকবেন, কিন্তু এই অ্যাকাউন্টেবিলিটি প্রত্যেক সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের থাকা উচিত। তারা যখন এই সরকারি চাকরিতে এসছেন, আমরা বেসরকারি চাকরি যারা করি আমাদের অ্যাকাউন্টেবিলিটি থাকে। আমাকে 12 ঘন্টা কাজ করতে হয়, 8 ঘন্টা কাজ কিন্তু ডাক্তারদের পক্ষে অনেক কম কাজ। 8 ঘন্টা কাজে কেউ ডাক্তার হতে পারে না। আমার নিজের ব্যক্তিগত আমি জীবন দিয়ে বুঝি, 14 থেকে 15 ঘন্টা যদি কাজ না করা হয় কাজ শেখা হয় না, অন্তত প্রথম 6 বছরে। সুতরাং এই জিনিসটা কিছুটা লাঘু করে আমাদের চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসার যে শাস্ত্রের উন্নতি বা চিকিৎসা শিক্ষা, আমার মনে হয় উন্নতি হবে না। আমি খুব খুশি হতাম অনেক ডাক্তার আমার সাথে গড়রাজি হবেন, উনি যদি মাইনেটা আরও বাড়িয়ে দিয়ে একটা স্ট্রিক্ট প্রহিবিশন করতেন যে অ্যাডমিশন ডের দিন কোনো পিজিটি, পিডিটি এবং কোনো সিনিয়র ডাক্তার যার আন্ডারে ভর্তি হয়েছে সে হসপিটালে অথবা হসপিটালের 5 কিলোমিটার মধ্যে থাকতে হবে। সুতরাং আমরা যখন শিক্ষার্থী, আমরা কিন্তু তখন শুধুমাত্র শিক্ষাই নেব। যখন আমরা কাজে নামবো, আমরা কাজ করব এবং কাজটা কিন্তু পেশা হিসেবেই নিতে হবে, পরিষেবা হিসেবে নিতে হবে, সেবা হিসেবে নয়। একদমই। আপনি সমাজ মাধ্যমে স্যার একটা লেখা লিখেছেন, আমি সেটা কোট করবো, যে আমি কোট আনকোট বলবো, আপনি লিখেছেন 2 কোটি টাকা ফেস্টে দিয়ে যদি মুখ বন্ধ হয় তাহলে বুঝতে হবে লোক দেখানো আন্দোলন ছিল। সরি টু সে দ্য বিটার ট্রুথ, যদি একটু ব্যাখ্যা দেন। আসলে এই ব্যাপারটাই আমার খুব বাজে লাগে। আমি আরজি করে এবারের ফেস্টেরও পুরো বিরোধী ছিলাম। একটা ইয়ং মেয়ে মারা গেল, তার সঠিক, আমি আবার এখনো বলছি, অনেকে আমায় হয়তো প্রশ্ন করবে, তার সঠিক তদন্ত হলো না। প্রথম 3 ঘন্টা সময় নষ্ট করা হলো, খুব তাড়াতাড়ি বডি পুড়িয়ে ফেলা হলো দায়সারাভাবে ময়না তদন্তের পর। হ্যাঁ, প্রত্যেক একটা পার্টিকুলার দল, টিএমসির দলের লোকেরাই আমাকে ধরবে, কেন সিবিআই তো তদন্ত করে দেখেছে। আরে বাবা, সিবিআই কখন তদন্ত করবে? যখন এভিডেন্স পাবে। যদি এভিডেন্স যদি লোপাট হয় ফরেন্সিক এক্সপার্ট দিয়ে, তাহলে সেই এভিডেন্স কি পাবে সিবিআই? সময় লাগবে। আমরা বহু ক্ষেত্রে 1-1.5 বছর বাদে সিবিআইকে আমরা ক্রিমিনালকে ধরতে দেখেছি। ওয়েট করে থাকি যতদিন না অভয়ার প্রকৃত খুনি এবং খুনিরা ধরা পড়ছে, আমাদের বুক থেকে কিন্তু রাগ যাবে না। এবং এটা 2 কোটি টাকায় এই দিয়ে মিটবে না। আমি আশা করি জুনিয়র ডাক্তাররা আমার সাথে একমত হবেন। স্যার, আমি একটা প্রশ্ন করব। এই আন্দোলনের একদম শুরু থেকে অনেকে বলেছেন, আমি সমাজের অনেক গণ্যমান্য লোক ব্যক্তি তারা বলেছেন যে আরজিকর আন্দোলন অন্যতম একটি ব্যর্থ আন্দোলনের নাম আরজিকর আন্দোলন। কোথাও গিয়ে বিভিন্ন সময় এই যে মতের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের প্রশ্ন এসেছে জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের মধ্যে, একটু যদি ব্যাখ্যা করেন, আপনি নিজে একজন সিনিয়র ডাক্তার। আসলে যেদিন মারা যান অভয়া, তখন থেকেই কিন্তু জুনিয়র ডক্টররা তখন কিন্তু আন্দোলনে নেমে পড়ে এবং স্বাস্থ্য ভবনের সামনের আন্দোলন, পুলিশের কাছে, পুলিশের যিনি হেড তার কাছে তার সেই তার স্পাইনাল কর্ড তুলে দেওয়া, এই জিনিসগুলো অভিনব আইডিয়া কিন্তু তাদের মাথা থেকে এসছিল। আমরা সিনিয়ররা কিন্তু জুনিয়রদের ফলো করেছি।
ওদের আমরা কিছু বোঝাতে যাইনি, বোঝাতে পারিনি, বা বোঝানোর মতো আমাদের কিন্তু সেই মানসিক স্থিরতা ছিল না। কেন বোঝাতে পারিনি আমি বলছি, সেদিনই বোঝা গেল পরিষ্কার, যেদিন দ্রোহের কার্নিভাল হলো। তারও আগে যদি যাই, কেন ওরা অনশনে গেল যদি আমি প্রশ্ন করি, আমি ওদের প্রশ্ন করেছিলাম যে তোমরা কেন হঠাৎ করে আমাদের না জানি অনশনের মতো একটা ব্লাইন্ড লেনে গেলে। ওদের অধিকাংশের উত্তর ছিল একটাই, যে আমাদের পরীক্ষার সামনে, আমরা এতটা সময় দিতে পারছি না, যেটুকু সময় আমরা দিয়েছি আমাকে কিন্তু সেই টাইমটা মেকআপ করতে হবে, অন্যরা আমার হয়ে খেটে দিচ্ছে, পরে আমি ঠিক হয়ে আবার সেই কাজটা করব। কারণ তাদের কাছে পিজিটি এবং পিডিটির ভালো রেজাল্ট করাটা হচ্ছে সবচেয়ে মুখ্য চাহিদা ছিল। সুতরাং কিন্তু যে কোনো কারণেই হোক সিনিয়রদের তারা ডাকেনি, অনেকটা সিনিয়ররা গায়ে পড়ে তাদের কাছে এসেছে এটা প্রমাণ করার জন্য যে আমরা সিনিয়র জুনিয়র এক, আমরা ডাক্তাররা এক, এটা ঠিক। কিন্তু এই অভয়ার মৃত্যুর পেছনে যে লড়াই দিয়েছে জুনিয়ররা, হ্যাটস অফ টু দেম। আর সিনিয়ররা যখন বুঝেছে যে এই কাজটা করলে একটু মিডিয়ার অ্যাটেনশন পাওয়া যাবে, তারা কিন্তু এগিয়ে এসেছে বাইট দেওয়ার জন্য, কিন্তু কাজের কাজ কিছু করতে পারেনি। কাজের কাজ করতে পারতো তখনই যদি তারা আগে অনশন থেকে ওদের আটকাতে পারত, ওদের অন্য কোনো পথ দেখাতে পারত, যেটা ব্লাইন্ড লেনে শেষ হতো না। একদমই। আচ্ছা, আমি এই ক্ষেত্রে আপনার আপনার উত্তরের সঙ্গে সঙ্গত রেখে একটা প্রশ্ন করবো যে আরজি করে আন্দোলন, লোক দেখানো আন্দোলন, আর কলেজে নিজেদের কর্তৃত্ব করার সুযোগ একদম সদ্ব্যবহার করার আন্দোলন, আন্দোলনকারীদের বেশ কয়েকজন জানতো কারা অভয়াকে অত্যাচার করেছে এবং তার মৃত্যুর জন্য কারা দায়ী। তারা ভয়ে অথবা টাকাতে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। আমরা ধান্দাবাজ আন্দোলনকারীদের বিশ্বাস করেছিলাম অভয়ার পিতামাতার যা ক্ষতি হবার তাই হলো। এমনই সব কমেন্ট আসছে, আপনি কি সহমত পোষণ করেন? না, সব কমেন্টেই যে মাথা দিতে হবে তা তো নয়। তাহলে তো আমার কমেন্টে মাথা দিতে গেলে আমার বোধহয় মাথাটাই খারাপ হয়ে যাবে, আবার না কুম্ভের জলে স্নান করে আসতে হয়। তা আমি এইসব মতামতের বিরুদ্ধে। তবে যার লস হয়েছে সে তো লস হয়েছে, ইরিপেয়ারেবল লস, এবং সে জানে তার মেয়ে খুন হয়েছে, খুনি বলে একজনকে ধরা হয়েছে, কিন্তু তার পক্ষে এইভাবে নৃশংসভাবে খুন পরে রেপ অথবা রেপ পরে খুন করা সম্ভব নয়। এটা আমার মনে হয় এটা হওয়ার জন্য সিবিআই, সিআইডি দরকার নেই। আর বেসিক জিনিসে ভুল করেছে কেন টালা পুলিশ? একটা এফআইআর করতে এত দেরি কেন? কেন একজন প্রিন্সিপালকে সাথে সাথে সাসপেন্ড করা যাবে না, পেন্ডিং যতক্ষণ না আমাদের সমস্ত রিপোর্টসগুলো তার ফরে আসে? সুতরাং এরকম বহু প্রশ্ন উঠবে, কিন্তু বহু প্রশ্ন আবার সময়ের কালে মিলিয়েও যাবে। যে প্রশ্নগুলোর উত্তর আপনারা কোনোদিনই খুঁজে পাবেন না, এটা ঠিক সেরকমই একটা মৃত্যু, যেটা রাষ্ট্রের দ্বারা পরিচালিত পরিকল্পিত খুন। আমি এক্ষেত্রে বলবো যে প্রশ্ন উঠছে এভাবে খুন হওয়ার পরে যে ডাক্তাররা আন্দোলনে নেমেছিলেন, সেরকম আন্দোলন আগেই হওয়া উচিত ছিল নয় কি স্যার? আসলে একটা ট্রিগার ফ্যাক্টর লাগে তো আন্দোলন হওয়ার। এই যে আমি জীবনে আমাদের মেডিকেল কলেজ লাইনে জীবনে শুনিনি এমবিবিএস এর সময় টাকা দিয়ে আমায় গোল্ড মেডেল পেতে হবে। হ্যাঁ, গোল্ড মেডেল আমি পেয়েছি, কিন্তু নামের পাশে লিখি না, কারণ আমার মনে হয় এমডি ডিগ্রিটার পর আর বোধহয় গোল্ড মেডেলের লেখার কোনো জায়গা নেই। এখানে এই যে থ্রেট কালচার, তুমি যদি এটা করো তাহলে তুমি বেশি টাকা পেয়ে যাবে, এই জিনিসটাই না বাংলার চিকিৎসাকে ক্রমশ পেছনে ফেলে দিচ্ছে। আর পেছনে ফেলে দিচ্ছে কি জানেন? বর্তমানে যারা চিকিৎসক হিসেবে ঢুকছে তাদের মানসিকতা। যারা দরিদ্র ঘর থেকে আসছে চিকিৎসক হিসেবে আমি তাদের কথা একবারও বলবো না, কিন্তু যারা পয়সা দিয়ে যারা বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজে এনআরআই কোটা অথবা ম্যানেজমেন্ট কোটায় ঢুকছে, তাদের কতটুকু ডেডিকেশন থাকবে? উল্টে তাদের টিচারদের সাথে আমার কথা হয়,
টিচাররা ভয় পায় তাদের, যে তাদের এগেনস্টে ছাত্ররা আবার কমপ্লেন করে দেবে না, কারণ তাদের টাকাতে কলেজ চলে। সুতরাং তারা টিচারকে ভয় পাবে কেন? আগে না হয় বলা হতো আপনি ডাক্তার চিনুন তার সাবটাইটেল দেখে, এখন আপনি চিনতে পারবেন না। এ তো আমি কি বলবো, এটা চালে আর ডালে মিলে গেছে, আপনি আলাদা করতে পারবেন না। সুতরাং যেটা বলছিলাম, যে যদি ওই একটা ট্রিগার পয়েন্টের জন্য ওয়েট করছিল সবাই, কিন্তু কেউ জানতো না, আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা তারা অ্যাসেস করতে পারেননি মমতা ব্যানার্জির কূটনৈতিক জ্ঞানকে। এ কথা বললে অস্বীকার করা হবে না, মমতা ব্যানার্জি আমাদের এই রাজ্যে কেন এই দেশের সবচেয়ে বড় পলিটিশিয়ান, আমরা পলিটিশিয়ান সেন্সে যা বুঝি। এতগুলো ইস্যু থাকতে এই বিরোধী দল বিজেপি, সিপিএম এরা কেন একটু এগোতে পারলো না? আচ্ছা, উল্টো দিকে আমি যদি রাখতাম এই জায়গায় মমতা ব্যানার্জিকে, আমি বলতে পারি লন্ডভন্ড করে উনি ছেড়ে দিতেন। কারণ একটাই কথা বলবো, না আমি তৃণমূলের নই, আমি বিজেপিরও নই, আমি একটা দলকে ভালোবাসি, সেটা আলাদা। কিন্তু আমি উল্টো দিক থেকে একটা কথা বলবো, যে শুধু ডিস্ট্রাকটিভ আন্দোলন করে যে বড় হয়েছেন, তার পক্ষে কনস্ট্রাকটিভ কিছু করে দেখানোর কিন্তু অনেক দিন সময় হয়ে গেছে। 13 ইয়ার্স ইজ লং এনাফ। মানুষ কিন্তু ইতিহাসকে মনে রাখবে। একটা ইন্ডাস্ট্রিও কিন্তু আমাদের এখানে গড়ে ওঠেনি। সবচেয়ে বেশি আমাদের রাজ্যে পভার্টি বেশি, পার ক্যাপিটা ইনকাম সবচেয়ে কম। আমাদের কেন এত লোক পরিযায়ী শ্রমিক হচ্ছে? একটু ম্যাডাম আপনি ভাববেন, আপনার সেই বুদ্ধিটা আছে, আপনার সেই ক্ষমতা আছে, বাকি আর কারণ নেই। চেষ্টা করে দেখুন না বাংলার আগের গরিমা আনা যায় কিনা, বাংলার মেডিকেল কলেজগুলো অন্তত প্রথম 10 জনের মধ্যে 1 নম্বর হতে পারে কিনা। আজকে মেডিকেল কলেজ 52তম, ভাবতেও বাজে লাগে। আমরা প্রশ্ন করবো, স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেল কলেজের একদম জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার করার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী, কিভাবে দেখছেন? এটা যেটা উনি ভুল করেছিলেন সেটা শোধরালেন, বা ডাক্তারদের মন রাখতে, এর বেশি আমি কিছু না। কারণ জুনিয়র ডাক্তাররা এখানে কোনোভাবেই অপরাধী ছিলেন না ডাইরেক্টলি। হ্যাঁ, অপরাধী ছিলেন যেহেতু যার সেদিন অ্যাডমিশন ডের দিন কোনো সিনিয়র কনসালটেন্ট অন্তত হসপিটাল প্রেমিসের 5 কিলোমিটারের মধ্যে থাকতে হবে। আমি সেই জন্য উনি দেখলেন যে এরা খুব ক্ষুণ্ণ হয়ে রয়েছে, কেস করছে, তার চেয়ে ওখানে বলে দিই, হয়ে যেত। এটা কাগজে বলে দিলেও কিন্তু একই জিনিসটা হতো, মুখে বলার দরকার ছিল না। স্যার, মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন, আমি একদম একটু স্পেসিফিক বলবো। মুখ্যমন্ত্রী বলেছেন, কোটান আমি বলছি, যে বাম আমলে স্বাস্থ্য নিয়ে অবহেলা হয়েছে, স্বাস্থ্য বিভাগে উন্নয়ন কখনো একজন রাজ্যমন্ত্রী করতে পারেন না, সবকিছু নজর রাখা। ফেক ভিডিও, ফেক মেডিসিন বেরিয়েছে, একটা ভালো কাজকে খারাপ করতে 1 সেকেন্ড লাগে, অপপ্রচার এত তাড়াতাড়ি হয়, আগে সোশ্যাল নেটওয়ার্ক ছিল না, কাজেই সেটা সামলানো। কি বলবেন? আমি তো বাম আমলেই পড়েছি। আমার মাধ্যমিক 1980, উচ্চ মাধ্যমিক 82, 82 থেকে 87 আমি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ পড়েছি বিনা পয়সায়। তারপর 89-এ হাউস স্টাফশিপে আমি পেতাম কত জানেন? 800 টাকা। তারপর 90-তে মেরিটের জোরে পিজিআই চণ্ডীগড়ে পেয়ে যাই, সেই বাম আমলেই কিন্তু, এবং সেখানে আমি 4000 টাকা মাইনে পেতাম। ব্যাস। এবার ব্যাপারটা হচ্ছে, কোনো আমলের সাথে আমি তুলনা করতে চাই না, সেটার সাথে তো বাংলার সাথে সবসময় ইউপির তুলনা আসবে। আমি করতে চাই আমরা ভালো করেছি কিনা, তুলনা এখানে কেন আসবে? আমি একমত একদমই নই। বাম আমলেও আমরা ফ্রিতে ওষুধ পেতাম, বাম আমলে প্রচার ছিল না, ওনারা প্রচার ভালোবাসতেন না। কি মুশকিল হয়েছে জানেন? এই যে নার্সিসিজম বলে একটা কথা আছে না, এই জিনিসটা থেকে বেরিয়ে না আসতে পারলে কিন্তু বিরাট বিপদ। এই জিনিসটা বারবার হ্যামার করতে করতে আপনাকে একটা দেব বা দেবীর আসনে পৌঁছে দেবে।
সেটা কিন্তু আপনি প্রকৃত নন, এটা আপনাকে বুঝতে হবে। চিকিৎসকরা নিরাপত্তার দাবি জানিয়েছিলেন, সে কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় এদের নির্দেশ দিয়েছে যে প্রয়োজনে এক্স সার্ভিসম্যানদেরও যুক্ত করা হোক, মোবাইল ভ্যান বাড়ানোর কথা বলেছেন তিনি। এছাড়া হোস্টেল ও খেলাধুলায় অর্থ বরাদ্দ করা হয়েছে যাতে প্রতিটি মেডিকেল কলেজে খেলাধুলার ব্যবস্থা থাকে। এটা তো বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে। যারা পড়তে আসবে তারা কি শুধু পড়তেই আসবে? তাদের কি খেলাধুলো এন্টারটেনমেন্ট থাকবে না? আমি বলতে পারি যখন ছোট ছিলাম ন্যাশনাল মেডিকেল কলেজেরই কাউকে খেলাধুলার ব্যবস্থা করে দিতে হয়নি, ওই মাঠের মধ্যে আমরা কিন্তু ভালোই ক্রিকেট খেলতাম। এবং আমি বলতে পারি কিছুদিন আগেও কিন্তু মেডিকেল কলেজে খুব ভালোই ক্রিকেট খেলা হতো। তার জন্য আলাদা করে টাকা বরাদ্দ করতে হয় না, এটা লাগে মানসিকতার। আজকে যদি কলকাতার তথা পশ্চিমবঙ্গের হেলথ ভালো করতে হয়, হেলথের ইনফ্রাস্ট্রাকচার কিছু টাকা দিয়ে হবে না, একটা লং টার্ম পলিসি করতে হবে। যে পলিসির মধ্যে 10টা দাবি জুনিয়র ডাক্তাররা তুলেছিলেন একদম সঠিকভাবে, একটু মিলিয়ে দেখুন তো ম্যাডাম, কতগুলো পূরণ হয়েছে আর কতগুলো পূরণ হতে বাকি। একটা হবে না সেটা উনি বলেই দিয়েছিলেন, হেলথ সেক্রেটারি হবে না, সেটা আমি জানতাম। আরেকটা বলেছিলেন যে মেডিকেল কাউন্সিলের কাউকে করা যাবে না বিকজ দে আর ইলেক্টেড নট সিলেক্টেড। কিন্তু বাকি 8.5টা দাবির কতটা হলো একটু পর্যালোচনা করা যাক না, 6 মাস তো হয়ে গেছে। সুতরাং একটা কথা বলা, প্রতিশ্রুতি রাখা এবং সেই প্রতিশ্রুতিটাকে কার্যে রিফ্লেক্ট করা, এটার মধ্যে একটা ডেডলাইন বেঁধে দিন ম্যাডাম, তাহলেই হবে। আমি শেষ কয়েকটা প্রশ্ন করবো আপনার কাছে। আপনারা এই যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অর্থাৎ গঠনমূলক অনেক সমালোচনার দিকে উঠে আসছে, এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলছেন যে আগে দর্শনধারী পরে গুণ বিচার করা হয়, আমরা হাসপাতালগুলিকে রং করেছি, প্রবেশ পথ বড় করা হয়েছে, কি বলবেন? একদমই না। আপনি পিজিআই চণ্ডীগড় চলে যান, আমি এইমস যেতে বলছি না। এটা মেয়ের বিয়ের ক্ষেত্রে হতে পারে কয়েকদিনের জন্য, তারপরে কিন্তু সেটা ডিভোর্স হয়ে যাবে। সুতরাং চিকিৎসার ব্যবস্থার বেসিক আমি তো বলছি আমাদের লোকেরা খুব ভালো। আমি আবার বলছি, একজন অসুস্থ এলেন, একটা পরিষ্কার বিছানা তিনি পেলেন, স্ট্রেচারের জন্য টাকা দিতে হলো না, কাউকে টাউটকে ঘুষ দিতে হলো না, এইটুকু শুধু আপনি করুন। এবং সো কল্ড কোনো পার্টি ম্যানকে ধরতে হলো না, যে যার মেরিট অনুযায়ী জায়গা পেল, করুন না এটা, তাহলেই বোঝা যাবে। আমি বলবো আগে দর্শনধারী নয়, এই থিওরিটা ভুলে যান। এই থিওরিটা অন্তত ডাক্তারি শাস্ত্রে হয় না। একটা বড় বিল্ডিং হলো, এমআরআই মেশিন হলো, এমআরআই টেকনিশিয়ান শুধুমাত্র 6 ঘন্টার জন্য অ্যাভেলেবেল বা 8 ঘন্টার জন্য অ্যাভেলেবেল, রাত্রে একটা পেশেন্ট এলে তার এমআরআই কি করে হবে? সুতরাং পুরোটা মিলিয়েই চিকিৎসা শাস্ত্র, আর চিকিৎসা শাস্ত্রটা এতটা সোজা নয়। তা না হলে আজকে ইউএস হিমশিম খেয়ে যাচ্ছে চিকিৎসা শাস্ত্র নিয়ে, ইউকে হিমশিম খেয়ে যাচ্ছেন। উনি ভাবছেন একটা ট্রেডমিলে বসেই যদি চিকিৎসা শাস্ত্র সামলে দেন তাহলে এটা মূর্খের স্বর্গে বাস করছে। একদমই স্যার। আরো একটা কথা আমি সংযুক্ত করবো, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে জেলা হাসপাতালগুলোকে বলছেন যে কথায় কথায় কলকাতা রেফার করবেন না, কারণ এখানে সামলানো মুশকিল হয়ে যায়। জেলায় তো তিনি প্রায় 5,000-এর কাছাকাছি ইয়ে করেছেন, সুবিধা সংযোগ করেছেন, সেখানে দাঁড়িয়ে এখানে না দুটো পয়েন্ট বলার আছে। রেফার কেন করা হয়, যাদের রেফার করা হয় একটু দেখবেন তাদের ক্যাচ আছে। লোকেরা এসে বলবে দেখুন আপনি যদি ভালো না বোঝেন তাহলে কিন্তু পাঠিয়ে দিন, যদি খারাপ কিছু হয় তাহলে আমরা এখানে দেখে নেব। সুতরাং প্রত্যেক জেলা হসপিটালে সিকিউরিটি পুরো করতে হয়। যেমন আমি একটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের কথা বলি, ওরা আগেই বুঝতে পেরে যায় কোন পেশেন্টটা মারা গেলে বিপদ হতে পারে। ওরা কিন্তু সিকিউরিটিকে অ্যালার্ম দিয়ে রেখে তারপর ডেথ ডিক্লেয়ার করে, কারোর ট্যাফও করার জায়গা থাকে না। এখানে ওই 2 জন লোকের সাথে 30 জন পার্টির হুলিগান পারবে সামলাতে? এটা 1 নম্বর পয়েন্ট ডাক্তারদের ফরে। এগেনস্টে কি কেন আমি এত ঝামেলা নিতে যাব?
আমি পাঠিয়ে দিই বাবা, তাহলে আমার চিন্তাটা চলে যায়। আর সব স্ট্রাকচার তো নেই জেলা হসপিটালে। যেমন ধরুন, যদি কারো ডায়ালিসিস লাগে, হবে না জেলা হসপিটালে। কিন্তু তা বলে কি একটা অ্যাপেন্ডিসাইটিস প্লেন অ্যান্ড সিম্পল এগুলো কি জেলা হসপিটাল থেকে রেফার হচ্ছে? মোটেও নয়। আমাদের রেফার হচ্ছে কিছুটা কমপ্লিকেটেড, আর একটু মানে খবর নিয়ে দেখবেন, পেশেন্ট না হলেও পেশেন্টের বাড়ির লোক নয়, আশেপাশের লোক, কোনো গুন্ডা, তারা কিন্তু ডাক্তারকে এসে উল্টোপাল্টা কথা বলেছে, এবং কথার ল্যাঙ্গুয়েজটা একটাই হবে, ঠিক যদি না করতে পারেন আরেকটা আর্জিকর করে দেখিয়ে দেব। এই জিনিসটা বন্ধ করুন। আপনি প্রত্যেক স্তরে আপনার নেতাদের বলুন যে আমাদের প্রত্যেকটা জেলা হসপিটাল আমাদের সম্পদ, এবং সেই অঞ্চলে যে পার্টিকুলার কাউন্সিলর আছে তার দায়িত্ব থাকবে কোনো জেলা হসপিটালের কোনো গন্ডগোল যেন না হয়, এবং সেই অঞ্চলে পুলিশ স্টেশন তার দায়িত্বে থাকবে। কোনো যদি গন্ডগোল হয় জেলা হসপিটালে, পুলিশ যেন ইমিডিয়েটলি তার সিনিয়রকে তার জবাবদিহি করে, এবং সেটা যেন আপনার কাছে পৌঁছয়। শুধুমাত্র ডাক্তারদের দোষ দিয়ে এখানে লাভ নেই। একদমই। স্যার, মুখ্যমন্ত্রীর দাবি আমাদের রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। টেলিমেডিসিনে পড়ে গড়ে ৭৫,০০০ রোগী চিকিৎসা পান। স্বাস্থ্যসাথীতে ৯ কোটি মানুষ পরিষেবা পান। ৩৮টি মেডিকেল কলেজ রাজ্যে, ১৪টি মাদার অ্যান্ড চাইল্ড হাব, 40,000-এর কাছাকাছি বেড রয়েছে। তারপরেও এই অবস্থা। আসলে কি জানেন তো, ভালো লোকের না খুব একটা কদর নেই। তাহলে অরুণ সিংকে চলে যেতে হতো না, যিনি আমাদের এসআইসিইউ যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। ইভেন তাকে কিন্তু লুফে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানে তাদেরই সবচেয়ে বেশি ভ্যালু দেয় স্বাস্থ্য দপ্তর, যারা বেশি তেল দিতে পারে। আনফর্চুনেটলি এই তেল দেওয়ার ব্যাপারটা না আমার কোনোদিন আসেনি বলে আমি কখনো গভর্নমেন্ট সেট আপে যাইও নি, এবং এখনো যাব না। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। মুখ্যমন্ত্রী বলছেন ১৪,০০০ সরকারি ডাক্তার বাড়ানো হয়েছে, ২৫,০০০-এর বেশি প্যারামেডিক্যাল স্টাফ বাড়ানো হয়েছে, নার্সিং সিট বেড়েছে প্রায় ২৬,০০০-এর কাছাকাছি। নিয়োগ থমকে আসছে কারণ ওবিসি রিজার্ভেশনের জন্য মামলা হয়েছে। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, একটি মামলা ঠকিয়ে দিল। চিকিৎসা থেকে শিক্ষা, নিয়োগ আটকে রয়েছে। আমরা চেষ্টা করছি কেসটা ক্লিয়ার করা। ব্যাপারটা হচ্ছে, প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া না একটা নিয়ম মেনেই চলে। যেমন আপনি কোনো একটা জায়গায় করতে গেলে যেমন টেন্ডার নিয়ে করতে হয়, সুতরাং ওবিসি না কাটিয়ে আপনি কিন্তু করতে পারবেন না। আর আপনারা যে অনেক বাড়িয়েছেন তা সত্ত্বেও অনেক ঘাটতি আছে। এই ঘাটতি সেন্ট্রাল গভর্নমেন্ট পূরণ করতে পারছে না, এই ঘাটতি ইউকে করতে পারছে না, ইউএস করতে পারছেন না। আপনি কি করে পারবেন মুখ্যমন্ত্রী? আপনি একটা দপ্তর সামলান না, আপনি ৮টা দপ্তর সামলান। আপনাকে একটু ডিভিশন অফ ওয়ার্ক করতেই হবে, তা নাহলে কিন্তু হবে না। স্বাস্থ্য এত সহজে হয় না। আমার শেষ প্রশ্ন স্যার আপনার কাছে। একদম ৬ মাস পরে, ত্রিলোত্তমা ৯ই আগস্টের ঘটনার পরে কেটে গিয়েছে প্রায় ৬ মাস। আর যে করে চিকিৎসক তরুণের নৃশংস হত্যা এবং ধর্ষণের ঘটনার পর ৬ মাস অতিক্রান্ত। ৬ মাস পরেও ডেথ সার্টিফিকেট পাচ্ছেন না তিলোত্তমার মা বাবা। একদম ফের কাঠগোড়ায় আর্জিকর। তিলোত্তমার বাবার দাবি, শুরু থেকেই যে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, এই ঘটনা তার প্রমাণ। ডেথ সার্টিফিকেট তৈরি না হলে এমার্জেন্সি মেডিকেল অফিসার কোর্টে কিভাবে বললেন যে ডেথ সার্টিফিকেটের নথি তিনি টালা থানার এসআইকে দিয়েছে? অন্যদিকে মৃত চিকিৎসকের মা বলছেন, সারা দেশবাসী দেখুক যে বিচার তো পেলামই না, এখন ডেথ সার্টিফিকেটও পাচ্ছি না। কোন রাজ্যে বাস করছি? আমার মেয়েকে কেন ব্রড ডেড বলা হচ্ছে? আমার মেয়ে তো ওখানে, অর্থাৎ আরজি করেই কর্তব্যরত অবস্থায় খুন হয়েছেন। ঘটনা তো বাইরে ঘটেনি, কি বলবেন? এটাতে কি বলার আছে? এটা একটা কথাই তো সব প্রমাণ করে দিচ্ছে। আমি জানি না হতভাগ্য মেয়েটা কি দেখে ফেলেছিল যেটা লুকোনোর জন্য রাষ্ট্র এত রেগে গেল। রাষ্ট্র শক্তি দিয়ে নেমে পড়লো কি করে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া যায়। মাঝখান থেকে শিকার হলো কিছু জুনিয়র ডাক্তার, যারা ৩ মাস তাদের পড়াশুনো ব্যাহত হলো। তাদের কিন্তু অল ইন্ডিয়া লেভেলে এখন কম্পিট করতে হবে। আর সিনিয়ররা বেশ কিছু বাইরে থেকে নিজেদের চেম্বার চালিয়ে তারা কিন্তু বড় বড় অনেক কিছু বলে গেছেন।
আর বিশেষ কিছু বললাম না।